ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করব কনফাইন্ড স্পেস নিয়ে। তাহলে কনফাইন্ড স্পেস হতে হলে অ্যাজ পার ওশা আমাদের তিনটা কন্ডিশন পূরণ করতে হয়। যে এখানে আমরা দেখতেছি কনফাইন্ড স্পেসের ডেফিনিশন, হোয়াট ইজ কনফাইন্ড স্পেস। তাহলে কোন স্পেসটাকে আমরা মূলত কনফাইন্ড স্পেস বলবো? তাহলে এটা অ্যাজ পার ওশা আমাদের তিনটা শর্ত ফুলফিল করলে তাহলে ওই স্পেসটাকে আমরা কনফাইন্ড স্পেস বলতে পারি। তাহলে কি কি আছে শর্তগুলো? প্রথম হচ্ছে কনফাইন্ড স্পেস যথেষ্ট বড় হতে হবে যাতে ওখানে মানুষ প্রবেশ করতে পারে। ধরেন চিকুন একটা পাই, ওইটার ভিতর তো মানুষ প্রবেশ করতে পারে না। তাহলে মানুষ প্রবেশ করতে না পারলে ওইটা নিয়ে তো আমাদের দুশ্চিন্তা করা বা কনসার্ন হওয়ার কিছু নাই। তাহলে প্রথম শর্তই হচ্ছে কনফাইন্ড স্পেসে মানুষ প্রবেশ করার মতো এনাফ স্পেস থাকতে হবে। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর কন্ডিশন কি? এটাতে কন্টিনিউয়াস মানুষ, এটা হচ্ছে লিমিটেড আর রেস্ট্রিক্টেড মিনস অফ ফর এন্ট্রি আর এক্সিট, মানে এটাতে ঢোকা বের হওয়া কিছুটা ডিফিকাল্ট হবে। নর্মালি আমরা যেরকম বাসা বাড়িতে বা বিল্ডিং এ বিভিন্ন জায়গাতে যেভাবে সহজে ঢুকতে পারি বের হতে পারি, এমন এটা ঢোকা বের হওয়া কিছুটা সংকীর্ণ হবে জায়গাটা বা একটু ডিফিকাল্ট হবে, এরকম একটা জায়গা। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন কি? কনফাইন্ড স্পেসে কন্টিনিউয়াস মানুষ থাকার উপযোগী হবে না। এটা হচ্ছে কন্টিনিউ মানুষ থাকার জন্য উপযোগী হবে না, এরকম একটা জায়গাকে আমরা কনফাইন্ড স্পেস। এই তিনটা কন্ডিশনের কোনো একটা যদি পূরণ না করে তাহলে ওই জায়গাটাকে আমরা কনফাইন্ড স্পেস বলবো না অ্যাজ পার ওশা। যেমন ধরেন আমরা যদি সাবমেরিনের কথা বলি, সাবমেরিন কি কনফাইন্ড স্পেস হবে কিনা আপনাদের কি মত? সাবমেরিন, সাবমেরিন কি কনফাইন্ড স্পেস হবে? তার কি মনে হয়? না ভাইয়া। জি স্যার। কনফাইন্ড স্পেস হবে, একজন বললেন হবে, একজন হবে। বললেন হবে না। তাহলে কেন মনে হলো কনফাইন্ড স্পেস হবে কারণ স্যার আপনাদের? সাবমেরিনে পর্যাপ্ত জায়গা আছে একটা মানুষ যাওয়ার মতন, এবং ওইখানে তো মানুষগুলা মানে সব সময় থাকে না, একটা সময় তারা চলে আসে বা বের হয়ে যায় এরকম ঠিক আছে, আর কি থ্যাংক স্যার। ইউ। আচ্ছা, এবার আমি বলি সাবমেরিন হচ্ছে, তাহলে আরো ক্লিয়ার হবে। এক্সাম্পলটা এই জন্যই বললাম যে মানুষ থাকা বলতে কি, আসলে কনফাইন্ড স্পেস পর্যাপ্ত বড়, ওটার ভিতরে মানুষ প্রবেশ করতে পারে। সো এটা প্রথম কন্ডিশন ফুলফিল করতেছে। প্রথম কন্ডিশন কি ছিল? কনফাইন্ড স্পেসে মানুষ ঢোকার জন্য এনাফ জায়গা থাকতে হবে, তাহলে সাবমেরিনে এনাফ জায়গা আছে। সেকেন্ড কন্ডিশন, কনফাইন্ড স্পেসে ঢোকা বের হওয়া রেস্ট্রিক্টেড হবে, একটু ডিফিকাল্ট হবে। সাবমেরিনে ঢোকা বের হওয়া ডিফিকাল্ট, এখানে ভার্টিক্যাল ল্যাডার থাকে, অনেক কষ্ট করে, মানে বাসা বাড়ির সিঁড়ির মতো এত আরামদায়ক না। এখানে মাল্টি ল্যাডার বা হচ্ছে ভার্টিক্যাল ল্যাডার থাকে, ওটা দিয়ে ঢুকতে হয় বের হতে হয়, মানে এখানে ঢোকা বের হওয়া বেশ ডিফিকাল্ট, একটা ম্যান হোলের মতো ঢোকার মতো একটা অবস্থা। সো এটাও কন্ডিশন পূরণ করলো। এবার থার্ড কন্ডিশন যেটা আছে, এটা কন্টিনিউ মানুষ থাকার জন্য উপযোগী কিনা। ইয়েস, কন্টিনিউ মানুষ থাকার জন্য কিন্তু এটা উপযোগী। আমরা কোনটাকে উপযোগী বলতেছি না, যেমন ধরেন ম্যানহোল বা হচ্ছে সেপটিক ট্যাঙ্কি, ওর ভিতর মানুষ কন্টিনিউ যে থাকতে পারে না। কিন্তু সাবমেরিনে দেখেন, হয়তো বলতে আপনি যেটা বললেন যে এখানে কন্টিনিউ মানুষ থাকে না, হ্যাঁ থাকে না। কেমন? আমরা বাসা বাড়িতে যেরকম সবসময় থাকি ঘুমাই, হয়তো ওখানে বছরের পর বছর ওরকম থাকে না, কিন্তু কন্টিনিউ মানুষ থাকার জন্য উপযোগী। কেমন উপযোগী? সাবমেরিনের ভিতর যদি আপনারা ঢুকেন, ওখানে মেশিন রুম আছে, ইঞ্জিন রুম আছে, ওখানে হচ্ছে মিটিং রুম থাকে, ওখানে খাওয়া দাওয়া করে মানুষ মাসের পর মাস। সাবমেরিনের ভিতরে থাকে, দেখা যায় আমেরিকা থেকে একটা সাবমেরিন ইন্ডিয়ান ওশানে রওনা দিল, ওটা কয়েক মাস সময় লেগে যায়। ওর ভিতরেই মানুষ থাকে, ওর ভিতরেই খায়, ওর ভিতরেই ঘুমায়, ওর ভিতরেই মিটিং করে। ওইটার ভিতরে ভেন্টিলেশন সিস্টেম আছে, ওটার ভিতরেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ঘুমানোর ব্যবস্থা আছে। সো এখানে কন্টিনিউ মানুষ থাকতে পারে, দ্যাটস ওয়াই আমরা সাবমেরিনকে কনফাইন্ড স্পেস বলতে পারতেছি না। ঠিক আছে, কোনটাকে আমরা কন্টিনিউ মানুষ থাকে না বলবো? ধরেন আপনি ঢুকবেন, কাজ করবেন, বের হয়ে আসবেন, ওটার ভিতরে ঘুমাবেন না, খাবেন না, মিটিং করবেন না, এরকম জায়গাকে আমরা কি বলতেছি? কনফাইন্ড স্পেস। ঠিক আছে, তাহলে সাবমেরিন কনফাইন্ড স্পেস হচ্ছে না, কারণ এটা থার্ড কন্ডিশনটা ফুলফিল করে না। তাহলে কোনগুলোকে আমরা কনফাইন্ড স্পেস বলি? যেমন ধরেন ম্যান হোল, তারপর বিভিন্ন ড্রেন, বিভিন্ন এক্সকাভেশন বা বিভিন্ন বড় বড় গর্ত, আহ ছবিটা দিকে দেখাচ্ছি। তারপর ধরেন আমাদের লিফট চলাচল করে যেই এরিয়ার ভিতর দিয়ে, ওইটাকে আমরা বলতেছি লিফটের যে শ্যাফট ওইটা। তারপর লিফট গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার পরও নিচে দেখা যায় একটা স্পেস থাকে, এটাকে পিট বলে, পিট এরিয়া।
তারপর বিভিন্ন ডাক্ট, যেমন বিভিন্ন জায়গায় যে সেন্ট্রাল এসি গুলা থাকে, এটার এসির যে হাওয়া গুলা আছে এটা পাস করার জন্য যে ডাক্ট থাকে, ওটার ভিতরে মানুষ প্রবেশ করার মতো এনাফ স্পেস থাকে, সো এটাকে আমরা কনফাইন্ড স্পেস বলতে পারি। বিভিন্ন ধরনের সাইলো, বয়লার, তারপর হচ্ছে বিভিন্ন হপার, ডাক, ইভেন কার্গো জাহাজ যেগুলো আছে, কার্গো জাহাজে যেখানে মাল লোড করা হয় ওইটার ভিতরে ভেসেল বা ভেসেলের যে ভয়েড গুলো আছে এগুলো, এগুলোকে আমরা কনফাইন্ড স্পেস বলতে পারি। ওগুলো কিন্তু দেখেন তিনটা শর্তই পূরণ করে, খেয়াল করবেন। আচ্ছা, তারপর হচ্ছে কনফাইন্ড স্পেসে আমরা তো মূলত কনফাইন্ড স্পেস চিনলাম, এবার আমাদের সেফটি নিয়ে কথা বলতে হবে। তা সেফটি কি আছে? যেমন এন্ট্রি প্রসিজার, মানে কনফাইন্ড স্পেসে আমরা কিভাবে ঢুকবো, কিভাবে কাজ করবো, কিভাবে বের হবো, এগুলোর নিরাপত্তার ব্যাপারগুলো আছে, এগুলো আমাদের জানতে হবে। যেমন কনফাইন্ড স্পেসে প্রবেশ করতে হলে আমাদের এন্ট্রি পারমিট লাগবে, কনফাইন্ড স্পেস এন্ট্রি পারমিট এটা আমাদের দরকার হবে। মানে ওয়ার্ক পারমিট, যেটা পারমিট টু ওয়ার্ক, এটা আমাদের লাগবে, রিভিউ করতে হবে। যারা কনফাইন্ড স্পেসে কাজ করবে তারা ওখানে কাজ করার জন্য ট্রেনিং প্রাপ্ত হইতে হবে, এটার সাথে পরিচিত হইতে হবে। ট্রেনিং প্রাপ্ত এবং পরিচিত হতে হবে, আমাদের কাজটা কি ধরনের, কিভাবে যে কাজটা করতে হয় এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর সেখানে হচ্ছে আমাদের অথরাইজ সুপারভিশন থাকতে হবে, মানে যারা ওই বিষয়ে জানে এরকম সুপারভাইজার বা সুপারভিশন এগুলো থাকতে হবে। যদি কনফাইন্ড স্পেসে কোনো ইমার্জেন্সি হয়, কেউ ভিতরে গেছে, অজ্ঞান হয়ে গেছে, মারা যাচ্ছে, এরকম অবস্থা তৈরি হয়েছে, তাহলে আমাদের ইমার্জেন্সি প্রসিজার যেগুলো আছে এগুলো থাকতে হবে, যাতে তাকে উদ্ধার করা যায়। এই ব্যবস্থাপনা আমাদের গ্রহণ করতে হবে। এরপর হচ্ছে সুপারভাইজার, যেটা আমরা একটু আগে দেখলাম যে প্রপার সুপারভিশন থাকতে হবে। তাহলে প্রপার সুপারভিশনের জন্য কি থাকতে হবে? সুপারভাইজার থাকতে হবে, সুপারভাইজারের কিছু রেসপন্সিবিলিটিস থাকতে হবে। এইখানে হচ্ছে সেফটি অফিসারদের কাজ। এইচএসসি এক্সিকিউটিভ যারা আছে, বা এইচএসসি সুপারভাইজার, বা এইচএসসি অফিসার যেটাই আমরা বলি, বা এইচএসসি ম্যানেজার, যে যে নামে আমরা ডাকি না কেন, ওনারাই সাধারণত এই দায়িত্বটা পালন করে। তাহলে ওনাদের দায়িত্ব কি থাকবে? যে লক আউট ট্যাগ আউট করা, মানে কনফাইন্ড স্পেসে বয়লারের ভিতর ঢুকলো আর আমি গরম পানি ছেড়ে দিলাম ভিতরে, কনফাইন্ড স্পেসের ভিতরে ড্রেনের ভিতরে ঢুকলো আর আমি ওখানে ড্রেনের পানি ছেড়ে দিলাম। তারপর কনফাইন্ড স্পেসের ভিতরে ঢুকলো, ওখানে আমি গরম পানি দিচ্ছি বা ইলেকট্রিক লাইন আছে বা কিছু একটা ভিতরে দিয়ে দিলাম, তাহলে তো হবে না। তাহলে কনফাইন্ড স্পেসে যখন কাজ হবে, যাতে ওইখানে ভিতরে কোনো ধরনের হ্যাজার্ডাস কোনো কিছু ঢুকতে না পারে, কোনো ধরনের এনার্জি সোর্স যাতে এটার ভিতরে যাইতে না পারে, এটা আমাকে নিশ্চিত করতে হবে। অ্যাজ এ সুপারভাইজার এটা আমাকে নিশ্চিত করতে হবে। আমার কনফাইন্ড স্পেস ভিতরে যখন মানুষ প্রবেশ করবে, বাইরে অ্যাটেন্ডেন্ট থাকবে। অ্যাটেন্ডেন্ট কি করবে? বাইরে থেকে ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা উনি কন্টিনিউয়াস মনিটরিং করবে, উনি ওখান থেকে নড়বেই না। ওনার কনফাইন্ড স্পেসে যতক্ষণ কাজ হবে, ওনার পুরো বাথরুমে যাওয়া, প্রস্রাব করতে যাওয়া সবকিছুই বন্ধ। উনি কোথাও যাইতে পারবেন না। ওনাকে সবসময় কনফাইন্ড স্পেসের বাইরে অবস্থান করতে হবে, মনিটরিং। এটা কিন্তু খুবই সিরিয়াস একটা জিনিস। এটা একটু পরে অ্যাটেন্ডেন্টের রেসপন্সিবিলিটি বলবো। তারপর হচ্ছে সেক্ষেত্রে সুপারভাইজার যে থাকবে যে হচ্ছে অ্যাটেন্ডেন্ট, তাকেও সাপোর্ট দিবে, তার হচ্ছে সহযোগিতা করবে, এজ এ সুপারভাইজার হিসেবে সহযোগিতা করবে। তারপর হচ্ছে কনফাইন্ড স্পেসে কে ঢুকলো কে বের হলো এটা অ্যাটেন্ডেন্স নেওয়া। দুইজন ঢুকলো, একজন বের হলো, একজন বের হইলো না, এটা আমার কোনো খবর নাই, খেয়াল নাই, অ্যাটেন্ডেন্স নাই, সিগনেচার নাই, আমি মুখ বন্ধ করে দিয়ে চলে গেলাম। এরকম যাতে না হয়, কয়জন ঢুকলো কয়জন বের হলো, ভিতরে কি ধরনের অ্যাক্টিভিটিস আছে এগুলো জানা, হেলথ অ্যান্ড সেফটি যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো জানা, রেস্কিউ প্ল্যানটা ঠিক আছে কিনা এগুলো মনিটরিং করা, রেস্কিউ প্ল্যান ঠিক মতো কাজ করতেছে কিনা এগুলো দেখা। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি একজন সুপারভাইজার বা সেফটি সুপারভাইজার যেই বলেন তার রেসপন্সিবিলিটিস। এরপর আসেন অ্যাটেন্ডেন্ট বা হোল ওয়াচ, যে আছে যে হচ্ছে বাইরে থেকে মনিটরিং করবে, ভিতরে কি হচ্ছে এটা কন্টিনিউয়াস দেখবে। ওনার কি কি দায়িত্ব থাকে? যেমন প্রথম হচ্ছে চেকিং পার্সন ইন আউট অফ কনফাইন্ড স্পেস, মানে কনফাইন্ড স্পেসে কে ঢুকলো কে বের হলো, যারা ঢুকছে সবাই বের হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখা। টু বি অ্যালার্ট অলওয়েজ, সবসময় অ্যালার্ট থাকা, কখনোই ডিউটির স্থান থেকে নড়া যাবে না। এটা একটা এক্সাম্পল আমি বলি, আমার এক ফ্রেন্ডের চাচাতো ভাই, উনি নেভিতে চাকরি করতেন। এই চট্টগ্রামে উনি হচ্ছে এই মেইন ড্রাইভার কি করছিল, অক্সিজেন সিলিন্ডার টিলিন্ডার যা লাগে এগুলো নিয়েই পানির নিচে গেছিল। পানির নিচে গেলে কি হয়, ওনাদের সাথে লাইফ লাইন লাগানো থাকে, মানে রশি লাগানো থাকে, এছাড়া হচ্ছে বিভিন্ন মাধ্যমে ওনারা উপরে যে থাকে তার সাথে যোগাযোগ করতে পারে, নেভিতে যারা থাকে। তো উনি ডুবুরি হিসেবে ছিল আর কি নেভিতে। তো উনি এরকম সাগরে ডুব দিয়ে ওখানে জাল ছিল, জালের সাথে জড়াই গেছে। জড়ায় যাওয়ার পর উনি বারবার সিগন্যাল দিছে, এটা পরবর্তীতে ইনভেস্টিগেশনে ধরা পড়ছে। তো উনি বারবার সিগন্যাল দিছে, কিন্তু বাইরে যে ছিল, যে আর কি শিপে ছিল,
ওই ডিউটি স্থান থেকে সরে গেছিল, চলে গেছিল। তার কারণে উনি বুঝতে পারেন উনি যে উনি বিপদে পড়ছে। উনি বারবার সিগন্যাল দিতেছিল কিন্তু উনি বুঝতে পারে নাই, এবং এই জালে আটকা গিয়ে উনি মারা গেছে। তা শুধুমাত্র দেখেন ওখানে যে অ্যাটেন্ডেন্ট ছিল, যে ওখানে ডিউটিতে থাকার কথা, ভিতরে তার কোনো সমস্যা হচ্ছে কিনা এটা দেখার কথা, উনি তার ডিউটি পালন না করার কারণে একজন মানুষ কিন্তু মারা গেছে। তা আমাদের কনফাইন্ড স্পেসে ঠিক ওরকম, বাইরে থেকে যে অ্যাটেন্ডেন্ট থাকবে সে হচ্ছে মনিটরিং করতে হবে ভিতরে কি হচ্ছে। উনি এক মুহূর্তের জন্য ডিউটি স্থান থেকে লিভ নিতে পারবেন না, সরে যেতে পারবেন না, কন্টিনিউস ওনার মনিটরিং করতে হবে। এখন উনি আর আর্জেন্ট একবারে প্রকৃতির ডাকে সাড়া দিতেই হবে, প্রস্রাব করতে চলে গেছে, ওনার প্রকৃতির ডাকে সাড়া দেওয়া বেশি ইম্পর্টেন্ট নাকি একজন মানুষের জীবন বেশি ইম্পর্টেন্ট? সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে হয় উনি হচ্ছে কনফাইন্ড স্পেসে যারা ঢুকছে তাদেরকে আগে বের করে নিয়ে আসবে, কল করবে, ইমার্জেন্সি কল করবে যে সবাই বের হয়ে আসে, বের হবে, তারপর উনি বাথরুমে যাবে। অথবা ওনার ওখানে আরেকজন মানে সেম রেসপন্সিবল, সেম ট্রেনিং প্রাপ্ত যদি আরেকজন অল্টারনেটিভ রেসপন্সিবল পার্সন থাকে ওনাকে দায়িত্ব দিয়ে তারপর উনি যান। এর আগে ওনার পায়খানা প্রস্রাব হবো না, কিচ্ছু করার নেই। ঠিক আছে, সেফটি ফার্স্ট। সো উনি ওনার ডিউটি স্থান থেকে কখনোই লিভ নিতে পারবেন। মেইনটেনিং কন্ট্যাক্ট কন্টিনিউ, উনি হচ্ছে কনফাইন্ড স্পেসের ভিতরে যারা ঢুকছে তাদের সাথে কমিউনিকেশন রক্ষা করবে। এটা হইতে পারে বাইরে থেকে তাকায় দেখে বিভিন্ন ভয়েস, ভিতরে কি করতেছোস, কোনো সমস্যা হচ্ছে না তো, বা বাঁশি বাজায়, এইভাবে হচ্ছে কমিউনিকেশন মেনটেন করবে। তারপর ভিতরে যারা প্রবেশ করতেছে তারা সিগন্যাল গুলো বুঝতেছে কিনা এটা ইনশিওর করা লাগে। আমি বাঁশি দিলে একবার যদি হুইসেল বাজাই তাহলে কি সিগন্যাল, দুইবার বাঁশি বাজাইলে কি সিগন্যাল, তিনবার বাজাইলে কি সিগন্যাল, এই জিনিসগুলো নিজেদের ভিতর কমিউনিকেশন করে নিতে হবে। যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় ইমার্জেন্সি টিমের সাথে যোগাযোগ করার ক্ষমতা তার থাকতে হবে। তারপর হচ্ছে অ্যাসিস্ট ফিজিক্যালি এনি টাইম হোয়েন নেসেসারি, মানে ভিতরে কেউ যদি বিপদে পড়ে কোনো সমস্যা হয় সে এটা সাহায্য করবে। কোথা থেকে সাহায্য করবে? বাইরে থেকে। অ্যাটেন্ডেন্ট যে আছে তার আরেকটা রেসপন্সিবিলিটি হচ্ছে কখনোই সে কনফাইন্ড স্পেসের ভিতরে ঢুকতে পারবে না, সে কনফাইন্ড স্পেসের বাইরে থাকবে। ভিতরে কেউ যদি মরেও যায় তারপরও সে হচ্ছে কনফাইন্ড স্পেসের ভিতরে ঢুকতে পারবে না। সে কি করতে পারবে? সে হচ্ছে ওই যে ইমার্জেন্সি টিম যেটা আছে তাকে খবর দিতে পারবে যে আমার ভিতরে আমার লোকজন বিপদে পড়ছে, তাড়াতাড়ি আসো। তারা যখন চলে আসবে তারপর হয়তো সে ভিতরে ঢুকতে পারবে, কিন্তু তার আগে কোনো অবস্থায় সে কনফাইন্ড স্পেসের ভিতরে ঢুকতে পারবে না, নিষেধ। ঠিক আছে, কারণ একজন ঢুকে সে বিপদে পড়ছে, মরে যাচ্ছে, আপনি ঢুকলেন আপনিও তো মরে যাবেন, তাহলে তো উল্টা আরো বিপদ বেশি হবে, দুইজন মরবে। তারপর ইমার্জেন্সি টিমে যে সাথে যে যোগাযোগ করবে এমন মানুষও থাকবে না। সো বি কেয়ারফুল, অ্যাটেন্ডেন্ট হিসেবে যে থাকবে সে কখনোই কনফাইন্ড স্পেসের ভিতরে প্রবেশ করতে পারবে না। আর অ্যাটেন্ডেন্ট যে থাকবে সে হচ্ছে কনফাইন্ড স্পেসে ব্যবহার করার যে পিপিই গুলো আছে, যেমন স্ক্যাবলা, সেলফ কন্টেইনড ব্রিথিং অ্যাপারেটাস বা অন্যান্য যে ইকুইপমেন্ট গুলো আছে, এগুলো ব্যবহার করতে পারতে হবে, এগুলো সম্পর্কে জানতে হবে। আর জাস্ট ইন্ট্রান্স মানে যারা হচ্ছে কনফাইন্ড স্পেসের ভিতরে প্রবেশ করবে তারও কিছু রেসপন্সিবিলিটিস আছে। যেমন সে হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কনফাইন্ড স্পেসে কি ধরনের কাজ হবে এগুলো সম্পর্কে জানতে হবে, কি ধরনের সেফটি নেওয়া আছে এগুলো সম্পর্কে জানতে হবে, কারণ মরলে তো ওই বেটা মরবে যে ভিতরে ঢুকতেছে। সুতরাং তার তো আরো বেশি সচেতন হওয়া দরকার যে আমার কনফাইন্ড স্পেসের ভিতরে কি ধরনের হ্যাজার্ড আছে আর আমার কি ধরনের নিরাপত্তা আমাকে দেওয়া হয়েছে। চাকরি তো আর ইম্পর্টেন্ট না, চাকরি চাইতে তো জীবন বেশি ইম্পর্টেন্ট, তাই না? সুতরাং যে হচ্ছে ইন্টার্নস আছে তাকে অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে, কি ধরনের পিপি আমার ওখানে দরকার, আমার ওখানে কি ধরনের কাজ আছে এগুলো জানতে হবে, তার অবশ্যই পর্যাপ্ত ট্রেনিং থাকে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেফটির যে রুলস গুলো আছে এগুলো জানতে হবে। আর যে অ্যাটেন্ডেন্ট আছে, অ্যাটেন্ডেন্ট যে কোনো সময় যদি তাকে কল করে যে ভাই তাড়াতাড়ি বের হয়ে আসে, সাথে সাথে কোনো পাল্টা প্রশ্ন না করে বের হয়ে আসতে হবে। এটা ইন্টার্নসের রেসপন্সিবিলিটি। দেখা যায় মাত্র ঢুকছে, অনেক কষ্ট করে ঢুকছে, আমরা একটু আগে দেখলাম কনফারেন্স স্পেসে ঢোকা কিন্তু বেশ কষ্টকর। এত কষ্ট করে ভিতরে ঢুকছে, কাজের পজিশন টোন সবকিছু রেডি করছে, মাত্র কাজ শুরু করবে তখনই অ্যাটেন্ডেন্ট কল করছে তাড়াতাড়ি বের হয়ে আস। কোনো কোশ্চেন না করে যে মাত্র ঢুকলাম এত কষ্ট করে আবার বেরোবো, কোনো কোশ্চেন না করে ওনাকে বের হয়ে আসতে হবে। এটা ওনার রেসপন্সিবিলিটি। এটাই লেখছে, দেখেন সেকেন্ড প্যারা এটাই লেখা আছে, টু ইমিডিয়েটলি এক্সিট এ স্পেস উইদাউট কোশ্চেন আপন অর্ডার অফ দ্য অ্যাটেন্ডেন্ট, নো ম্যাটার হোয়াট দ্য রিজন। ঠিক আছে, অ্যাটেন্ডেন্ট যখনই কল করবে আপনাকে বের হয়ে আসতে হবে, আর যে ভিতরে ঢুকবে বের হয়ে আসতে হবে, কোনো কোশ্চেন করা যাবে না। যেমন এখানে আমরা দেখতেছি যে ঢুকতেছে সে হচ্ছে ইন্টার্ন, যে বাইরে আছে অ্যাটেন্ডেন্ট, সুপারভাইজার হচ্ছে পুরো কাজটা মনিটরিং করতেছে, অ্যাটেন্ডেন্স নিচ্ছে।
আর রেস্কিউ পার্সোনাল আছে, যদি কোনো সিচুয়েশন হয় উনি হয়তো কাজের স্থানে থাকতে পারে বা একটু দূরেও থাকতে পারে, কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশন হলে সাথে সাথে যাতে ওয়ার্ক প্লেসে চলে আসতে পারে এরকম জায়গায় থাকে। তারপর হচ্ছে সেলফ কন্টেইনিং ব্রেথিং অ্যাপারেটাস। এটা কনফাইন্ড স্পেসে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সরঞ্জাম, যেটা আমরা ওই অক্সিজেন সিলিন্ডার যেটা বলি আমি, এটার নামই হচ্ছে সেলফ কন্টেইন ব্রিথিং অ্যাপারেটাস। তো সেলফ কন্টেইন ব্রিথিং অ্যাপারেটাস যেটা হয়, এটা মোটামুটি 40 লিটারের মতো অক্সিজেন বা ফ্রেশ এয়ার ধারণ করে। এটা 30 থেকে 60 মিনিট, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এটা ডিপেন্ড অন ক্যাপাসিটি সাইজ অনুযায়ী এটা আধা ঘন্টা থেকে 30 মিনিট ব্যাকআপ দিতে পারে। এটাতে কি কি পার্ট থাকে দেখেন, এটা পার্ট গুলো বলা আছে। এটাতে মাউথ পিস থাকে, ফেস শিল্ড থাকে, এটাতে একটা এয়ার সিলিন্ডার থাকে। এটাতে হচ্ছে আমাদের এই এয়ার সিলিন্ডার যেটা আছে, সিলিন্ডারের ভিতর এয়ারটা তো প্রেশারাইজ অবস্থায় থাকে। আমরা যদি এটাকে ওপেন করে দিই, নাক মুখ দিয়ে একবারে হাই প্রেসারে এয়ার বের হওয়া শুরু করবে, তাহলে তো হবে না। তো এটাতে একটা রেগুলেটর থাকে, রেগুলেটরটা কি করে এয়ার প্রেশারটাকে কমায়, তারপর হচ্ছে আমরা যাতে এটা ব্রেথেবল মানে আমরা যাতে নিঃশ্বাসে নিতে পারি এরকম প্রেসারে নিয়ে তারপর এটাকে ছাড়ে। তারপর হচ্ছে বেল্ট থাকে, বেল্টটা দিয়ে যাতে আমি সিলিন্ডারটাকে ইজিলি আমি বডিতে ধারণ করতে পারি, আমি এটাকে ক্যারি করতে পারি, এরকম স্কুল ব্যাগের মধ্যে সুন্দর করে অ্যাটাচমেন্ট করা থাকে। তারপর হচ্ছে প্রেসার গেজ থাকে, আমার সিলিন্ডারের প্রেসার কত আছে। অনেক সময় দেখা যায় আধা ঘন্টা এটা ক্যাপাসিটি আছে, কিন্তু 15 মিনিটেই ক্যাপাসিটি শেষ, এটা শেষ হয়ে যাচ্ছে এরকম দেখা গেল। কিসের কারণে? লিক আছে, লিকের কারণে দ্রুত এটা বের হয়ে যাচ্ছে, এরকম হতে পারে। সেক্ষেত্রে আমার প্রেসার গেজ থাকাটা ইম্পর্টেন্ট, আমি দেখতে পারবো যে প্রেসার কতটুকু আছে, আমার কত দ্রুত বের হয়ে আসতে হবে। এই ব্যাপারগুলো আমার এই এসকেপা যেটা আছে সেলফ কন্টেন্ট ব্রেথিং অ্যাপারেটাস এই জিনিসে থাকবে। এছাড়া মেকানিক্যাল ডায়াফ্রাম থাকে, কারণ এটা তো পুরো মুখ আমার আটকে রাখতেছে, আমার পাশে আরেকজন লোক কাজ করতেছে, আমি কথা বললে তো সে শুনবে না কারণ আটকানো আছে। তো সেক্ষেত্রে মেকানিক্যাল ডায়াফ্রাম থাকে, ওটার মাধ্যমে হচ্ছে আমার কথাটা বাইরেও ট্রান্সফার হয়। এরকম অনেক ধরনের সরঞ্জাম আমার এই সেলফ কন্টেন্ট ব্রেথিং অ্যাপারেটাস এটার সাথে থাকে, attached থাকে। এরপর আসেন আমার কনফাইন্ড স্পেসে কি কি হ্যাজার্ডাস জিনিসপত্র থাকতে পারে, যেমন এখানে অক্সিজেন ডিফিসিয়েন্সি বা ইনরিচমেন্ট থাকতে পারে। অক্সিজেনের মাত্রা হচ্ছে 19.5 থেকে 23.5 কনফাইন্ড স্পেসে। আমাদের নর্মালি বাতাসে অক্সিজেন থাকে 21%। কত পার্সেন্ট? 21, 21%। কনফাইন্ড স্পেসে অ্যাকসেপ্টেবল রেঞ্জ হচ্ছে 19.5, 19.5 থেকে 23.5, 23.5, 19.5 থেকে 23.5 এই রেঞ্জের ভিতরে থাকে। 19.5-এর নিচে চলে গেলে কি হবে? তখন অক্সিজেনের অভাবে আমার ক্ষতি হবে, মারাও যেতে পারে। 23.5-এর বেশি থাকলে কি হবে? তখন আবার অক্সিজেনের আধিক্য, অক্সিজেনের আধিক্য থাকা মানে কি ওখানে অগ্নিকাণ্ড হতে পারে, যে কোনো ছোটখাটো স্পার্ক, অল্প কিছু ফুয়েলের কারণেই আগুন ধরে যেতে পারে। আবার কি হতে পারে? অতিরিক্ত অক্সিজেন থাকার কারণে মানুষ হিট স্ট্রোক করেও মারা যেতে পারে। শরীরে যে গ্লুকোজ আছে এটা খুব দ্রুত বার্ন হওয়া শুরু করবে, তখন অতিরিক্ত হিট তৈরি হয়ে হিট স্ট্রোক করেও মরে যাবে। এই জন্য অক্সিজেনের একটা লিমিটেড রেঞ্জ আছে, এই রেঞ্জের ভিতরে থাকতে হবে। এখানে দেখেন সাইডে সিটে দেওয়া আছে, যদি 6% অক্সিজেন হয় ডেথ হবে, 12% থাকলে অজ্ঞান হয়ে যাবে, 16% থাকলে শ্বাসকষ্ট হবে। তো এরকম এই জন্য আমাদের এই যে 19% মিনিমাম সেফ রিকমেন্ডেড, কিসের নিচে হইলে ক্ষতি হবে। আবার এর বেশি হলে তখন আবার কি হবে? ফায়ার রিস্ক বা অন্যান্য যে সমস্যাগুলো বললাম এগুলো হইতে পারে। আবার কনফাইন্ড স্পেসের ভিতর ফায়ারের রিস্ক থাকে, কারণ কনফাইন্ড স্পেসে কি থাকে, যেমন ধরেন সেপটিক ট্যাঙ্কি যদি হয়, যেমন আমরা একসময় দেখছি না বায়োগ্যাস তৈরি করে গোবর দিয়ে, তারপর হচ্ছে মুরগির বিষ্ঠা দিয়ে, ওখানে মিথেন গ্যাস তৈরি হয়। ঠিক একইভাবে যদি হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি হয় বা সেপটিক ট্যাঙ্কি হয়, এটার ভিতরেও তো এরকম বায়োগ্যাস তৈরি হতে পারে, মিথেন গ্যাস। তাহলে এগুলো কি ফ্লেমেবল, ওখানে ফায়ার এক্সপ্লোশন হতে পারে। বিভিন্ন ধরনের কেমিক্যাল যেমন সক্স, নক্স, ভক্স মানে কি ওই যে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, মানে বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ডের বাষ্প, এগুলো তৈরি হতে পারে, এগুলো আমাদের ক্ষতি করতে পারে। কনফাইন্ড স্পেসের ভিতরে স্যাঁতসেঁতে থাকতে পারে, পানি থাকতে পারে, ওইগুলাতে আমরা হুচট খেয়ে পড়ে যেতে পারি, হাসার খেতে পারি। তারপর ওখানে ঢোকা বের হওয়ার সময় আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তাহলে এই সমস্যাগুলো থাকে কনফাইন্ড স্পেস, এগুলো আমাকে বুঝতে হবে। তারপর হচ্ছে পারমিটের ব্যাপার আছে, কনফাইন্ড স্পেসে ঢুকতে হলে আমাদের পারমিট দরকার হবে। তা পারমিটের জন্য আমার কি কি লাগবে? আমার ওইখানে কাজ করার জন্য উপযোগী আছে কিনা, ওইখানে আমার অক্সিজেন লেভেল ঠিক আছে কিনা, ওখানে টক্সিক গ্যাস আছে কিনা, ওখানে ধার্য পদার্থ আছে কিনা, ওখানে কাজ করার জন্য উপযোগী আছে কিনা, ওভারঅল এই জিনিসগুলো আমাকে দেখে নিতে হবে, তারপর পারমিট নিতে হবে। যেমন আমি প্রথমে বলছিলাম কনফাইন্ড স্পেসে ঢুকলাম কাজ করতে, আর ওইখানে আমি এই গরম পানি ঢুকাই দিলাম। যেমন বয়লারের ভিতরে কেউ কাজ করতে ঢুকছে আর আমি গরম পানি ভিতরে দিয়ে দিচ্ছি,
তাহলে তো হবে না। সেক্ষেত্রে যাতে কেউ অ্যাক্সিডেন্টলিও ভিতরে এরকম গরম পানি টানি ঢুকাইতে না পারে, আমি কি করব, পুরো ব্লক করে দিব, পাইপলাইন পুরো খুলে এটা ব্লক করে দিব, যাতে এই ধরনের কোনো কিছু ভিতরে না ঢুকে। তো এটাকে বলে আইসোলেশন করা। ওকে, আইসোলেশন করতে হবে। তারপর ইগনিশন সোর্স, কনফাইন্ড স্পেসের ভিতরে কোনো ধরনের ইগনিশন সোর্স প্রবেশ করানো যাবে না। কারণ ভিতরে কি থাকতে পারে, ফ্লেমেবল কোনো কিছু থাকতে পারে, পুরো অগ্নিকাণ্ড ব্লাস্ট করবে। নর্মালি খোলা জায়গায় যদি অগ্নিকাণ্ড হয়, এটা কি হয়, নর্মাল ফায়ার হয়। আর কনফাইন্ড স্পেসে ফায়ার হওয়া মানে কি, পুরো ব্লাস্ট, মানে বিস্ফোরণ হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে ইগনিশন সোর্স ভিতরে ঢোকানো যাবে না। তারপর ইলেকট্রিক্যাল হাইড্রোলিক যে ইকুইপমেন্ট গুলো আছে, এগুলো যাতে ভিতরে প্রবেশ না করে বা কোনো এনার্জি সাপ্লাই যাতে ভিতরে না যায়, এটা নিশ্চিত করতে হবে। কনফাইন্ড স্পেসের ভিতরে নর্মালি কি থাকে, যেহেতু এটা একটা আবদ্ধ জায়গা, ওখানে গরম থাকবে প্রচুর। সো এটার ভিতরে হিট স্ট্রেস হয়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ভিতরে টেম্পারেচার কত আছে এটাও দেখাটা গুরুত্বপূর্ণ। ভিতরে কোনো রেডিয়েশন থাকতে পারে, রেডিও অ্যাক্টিভ কোনো ম্যাটেরিয়ালস থাকতে পারে, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, এই টাইপের জিনিসও থাকতে পারে। সুতরাং এইগুলো আমাদের দেখতে হবে। এগুলো সাধারণত সব জায়গায় থাকবে না, যেখানে থাকতে পারে এখানে আমাদের অবশ্যই দেখে নিতে হবে। টেস্টিং করতে হবে। ধরেন আমি হচ্ছে কনফাইন্ড স্পেসের একটা বড় টাঙ্কি আছে, আমি জাস্ট উপরে একটু প্রোব ঢুকায় দেখলাম যে এটার এয়ার কোয়ালিটি কেমন। ধরেন আমি এই যে এখান দিয়ে একটা প্রোব ঢুকায় দেখলাম এখানে এয়ার কোয়ালিটি, দেখলাম এখানে গুড এয়ার। এখন এখানে গুড এয়ার মানে তার বটমেও গুড এয়ার থাকবে এমন কোনো কথা নেই। দেখা যায় এখানে আছে গুড এয়ার কিন্তু বটমে আছে পুরো ডেডলি এয়ার। কার্বন ডাইঅক্সাইড কি নর্মাল বাতাসের চাইতে কিন্তু অনেক ভারী হয়। তা কার্বন ডাইঅক্সাইড যেহেতু ভারী, এটা বটমে এসে জমবে, তলায় এসে জমবে। সুতরাং উপরে এয়ার কোয়ালিটি ভালো, এর মানে এই না যে নিচেও ভালো থাকবে। সুতরাং আমাদের প্রপারলি টেস্টিং এন্ড মনিটরিং করতে হবে, প্রত্যেকটা এরিয়াতে আমাকে টেস্ট করতে হবে, এটা ঠিক আছে। ওকে। তাহলে কি কি জিনিস আমরা টেস্ট করবো, যেমন আমাদের অক্সিজেন লেভেল 19.5 থেকে 23.5-এর ভিতর আছে কিনা, আমার কম্বাস্টেবল কোনো কিছু যদি থাকে, এটা লোয়ার এক্সপ্লোসিভ লিমিট বা লোয়ার ফ্লেমেবিলিটি লিমিট, এই রেঞ্জের ভিতরে আছে কিনা। এটা এক একটা গ্যাসের ক্ষেত্রে বা এক একটা ফুয়েলের ক্ষেত্রে লোয়ার এক্সপ্লোসিভ লিমিট এক এক রকম হয়। তাহলে এটা আমার দেখতে হবে এটা লিমিটের ভিতরে আছে। টক্সিক কোনো গ্যাস আছে কিনা এটা আমার দেখতে হবে, যেমন কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে এটা 35 PEL, মানে পারমিসিবল এক্সপ্লোজার লিমিট। ঠিক আছে, পারমিসিবল এক্সপ্লোজার লিমিট এর নিচে আছে কিনা। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে এটা 35 ppm, মানে পার্টস পার মিলিয়ন। 35 ppm মানে 1 মিলিয়ন যদি গ্যাস পার্টিকেলস থাকে, সেখানে 35 পর্যন্ত অ্যালাউ, এর উপরে হলে নট অ্যালাউ। মানে এটা কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে একরকম, বিভিন্ন ধরনের হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে আর এক রকম, বেনজিনের ক্ষেত্রে আর এক রকম। তা এক এক গ্যাসের ক্ষেত্রে এটা পারমিসিবল এক্সপোজার লিমিটটা কি হবে, আলাদা আলাদা। তাহলে এই জিনিসগুলো আমাদের গ্যাস টেস্টার দিয়ে টেস্ট করে দেখতে হবে। ঠিক আছে, এই যে শর্ট টার্ম গুলো আছে, এগুলো আপনারা স্টাডি করবেন, মনে রাখবেন যে পিএল মানে কি, এলইএল মানে কি, পিপিএম মানে কি, এগুলো দরকার আছে। তারপর কি করতে হবে, যদি দেখি আমার এখানে ফ্লেমেবল সাবস্টেন্স আছে, টক্সিক গ্যাস আছে, অক্সিজেনের মাত্রা ঠিক নাই, তাহলে কি করবো, ভিতরে আমি প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা করবো। ভেন্টিলেশন দুই ভাবে করা যায়। একটা ন্যাচারাল ভেন্টিলেশন, আপনি সেপটিক ট্যাঙ্কির ঢাকনা খুলে রাখেন 24 ঘন্টা আগে, তাহলে ভিতরে বাইরে থেকে এয়ার ঢুকবে, ভিতর থেকে গ্যাসটা বাইরে বের হয়ে আসবে, তাহলে ভিতরের অ্যাটমসফিয়ারটা স্বাভাবিক হবে। কিন্তু সবসময় যেটা হবে তাও না, তখন কি করা লাগতে পারে আমাদের, ফোর্স ভেন্টিলেশন, মানে বাইরে থেকে আমরা পুরো ব্লোয়ার দিয়ে বা ফ্যান দিয়ে বা কম্প্রেসার দিয়ে ভিতরে বাইরে থেকে এয়ার ঢুকাচ্ছি, বা ভিতর থেকে হচ্ছে আমরা এয়ারটাকে বাইরে সাকশন দিয়ে বের করে নিয়ে আসতেছি, বা এক্সস্ট দিয়ে, এক্সস্ট ফ্যান ব্যবহার করে আমরা বের করে নিয়ে আসতেছি। তাহলে এইভাবেও ভেন্টিলেশন করা যায়। তাহলে এটা ডিপেন্ডস, আমার যদি হাতে পর্যাপ্ত সময় থাকে, আমার ন্যাচারাল ভেন্টিলেশনের যদি কাজ হয়, তাহলে আমি ন্যাচারাল ভেন্টিলেশন করবো, ঢাকনা খুলে রাখবো। যদি এতে কাজ না হয়, তখন আমাকে ব্লোয়ার ব্যবহার করা লাগবে, তখন আমাকে কম্প্রেসার ব্যবহার করতে হবে, তখন আমাদের সাকশন পাম্প ব্যবহার করা লাগতে পারে। তাহলে এটা একটা ক্যালকুলেশন আছে। ধরেন আমার যে কনফাইন্ড স্পেস আছে, এটা হচ্ছে 10,000 কিউবিক ফিট আয়তন। তাহলে আমি যদি 5 মিনিট এটা সাকশন করি, তাহলে 5 মিনিটে হচ্ছে 2,000 কিউবিক ফিট পার মিনিট, এই হারে হচ্ছে আমার সাকশন হচ্ছে। তাহলে এইটুকু আমার কাজ হবে কিনা এটা আমার বুঝতে হবে, যে আমার কত সময় ধরে আমার সাকশন করতে হবে, কয় মিনিট ধরে আমার সাকশন করতে হবে, বা কয় মিনিট ধরে আমার হচ্ছে ভিতরে এয়ার ইনলেট করতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তারপর পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেমন ধরেন আমার এয়ার কোয়ালিটি ঠিক করার চেষ্টা করলাম কিন্তু হইলো না, ভিতরে টক্সিক গ্যাস আছে। তাহলে টক্সিক গ্যাস থাকলে তো আমি কোনো ধরনের মাস্ক বা প্রোটেকশন ছাড়া ভিতরে আমি মানুষ প্রবেশ করতে দিতে পারি। তখন আমার কি করতে হবে, যে গ্যাস সিলিন্ডার দিতে হবে।
সেলফ কন্টেন্ট ব্রিথিং অ্যাপারেটাস যেটা আছে এটা আমাকে দিতে হবে। তখন ভিতরে টক্সিক গ্যাস থাকলে সমস্যা নেই, কারণ তখন তো আমি নিঃশ্বাসে হচ্ছে ফ্রেশ এয়ারটা নিচ্ছি সিলিন্ডার থেকে, আমি তো টক্সিক গ্যাসটা আমি নিঃশ্বাসে নিচ্ছি না। এমন অনেক কনফাইন্ড স্পেস আছে যেটাকে আমরা প্রপার ভেন্টিলেশন করেও এটাকে ঠিক করা যাবে না, ওইসব জায়গাতে কি করতে হবে আমাকে, এই গ্যাস সিলিন্ডার দিতে হবে, সেলফ কন্টেন্ট ব্রিথিং অ্যাপারেটাস যেটা আছে ওইটা দিতে হবে। কিন্তু এটার একটা লিমিটেশন আছে যে আধা ঘন্টা বা 1 ঘন্টা যেটা লিমিটেশন আছে ওই পর্যন্ত কাজ করতে পারবে, বেশি বেশি টাইম কাজ করা যাবে না। কিন্তু ফায়ার যদি থাকে, মানে ভিতরে যদি ফ্লেমেবল কোনো কিছু থাকে, তাহলে তো এসকেপার দিয়েও কাজ হবে না। তাহলে ভিতরে কোনো একটা স্পার্ক হলে তো ফুটবে, আগুন ধরে যাবে, বিস্ফোরণ হবে। ওইখানে কিন্তু আবার ভিতরে আমি দেখছি মিথেন গ্যাস আছে। মিথেন গ্যাস কি ধার্য, ওইখানে আমি জাস্ট এসকেপার দিয়ে ভিতরে মানুষ একটা ঢুকাই দিলাম, না এটা করা যাবে না। সেক্ষেত্রে আমার ওইটা লোয়ার এক্সপ্লোসিভ লিমিট যেটা আছে ওটা নিচে আনতে হবে যেভাবে হোক, আদারওয়াইজ ভিতরে মানুষ প্রবেশ করানোর কোনো সুযোগ নাই। এগুলো বুঝতে হবে। তারপর ভিতরে কাজ করার জন্য কি করতে হবে, ভিতরে তো অন্ধকার থাকবে কনফাইন্ড স্পেস যেহেতু, তাহলে ওখানে আমার আলোর ব্যবস্থা করতে হবে। এখন আলো ব্যবস্থা করতে গিয়ে ভিতরে আমি পুরো বৈদ্যুতিক বাল্ব দিয়ে দিলাম। বৈদ্যুতিক বাল্ব যেগুলো আছে, মানে 100 ওয়াটের বাল্ব, 200 ওয়াটের বাল্ব, এগুলো দিয়ে দিলাম, তাহলে তো হবে না। এসি কারেন্ট যদি ভিতরে দিয়ে দিই ওইটার কারণে তো কি হতে পারে, আগুন ধরতে পারে, ফায়ার হতে পারে, এক্সপ্লোশন হতে পারে। সেক্ষেত্রে আমাদের লো ভোল্টেজের লাইট ব্যবহার করতে হবে, ব্যাটারি চালিত লাইট ব্যবহার করতে হবে, বা যেগুলোতে সহজে অগ্নিকাণ্ড হয় না এই ধরনের জিনিস ব্যবহার করতে হবে। বা একান্তই যদি ভিতরে আমাদের বাইরে থেকে এনার্জি সাপ্লাই দিতে হয়, তখন আমাদের ইএলসিবি, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, এগুলো ব্যবহার করতে হবে। আমার যে লাইট গুলো আছে লাইটের উপরে যাতে প্রোটেক্টিভ কাভার লাগানো থাকে এটা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত আলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপর বিভিন্ন ইলেকট্রিক্যাল টুলস ব্যবহার করা লাগতে পারে। আমরা তো কনফাইন্ড স্পেসে ওই বেড়াইতে যাব না, আমরা কনফাইন্ড স্পেসে যাব কিসের জন্য, কোনো একটা কাজ করতে। কাজটা কি হতে পারে, ভিতরে ওয়েল্ডিং করা লাগতে পারে, ভিতরে আমার গ্রাইন্ডিং করা লাগতে পারে, ভিতরে আমার অন্য কোনো হট ওয়ার্ক করা লাগতে পারে, ভিতরে আমার ক্লিনিং করা লাগতে পারে। ক্লিনিং করার জন্য আমাদের বিভিন্ন ভ্যাকুয়াম ক্লিনার সহ বিভিন্ন ধরনের মেশিন পত্র ব্যবহার করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে ধরেন আমি গ্রাইন্ডিং করলাম, ওয়েল্ডিং করলাম, তাহলে তো আমার টুলস ভিতরে প্রবেশ করা লাগবে, তাই না? তাহলে সেক্ষেত্রে এই টুলস গুলা যাতে হাই ভোল্টেজের না হয় এটা নিশ্চিত করতে হবে। কিন্তু ধরেন আমি ওয়েল্ডিং করতেছি, ভিতরে ডিরেক্টলি হট ওয়ার্ক করতেছি, তাহলে হট ওয়ার্ক করতে হলে অবশ্যই আমাকে চেক করতে হবে ভিতরে ফ্লেমেবল সাবস্টেন্স আছে কি। তাহলে এটা লোয়ার এক্সপ্লোসিভ লিমিটের নিচে থাকতে হবে ফ্লেমেবল সাবস্টেন্সের পরিমাণ, সেভাবে হোক এটা আমার লোয়ার এক্সপ্লোসিভ লিমিটের নিচে আনতে হবে, তারপর ভিতরে আমি হট ওয়ার্ক। ভিতরে যদি আমার ইলেকট্রিক্যাল টুলস ঢুকানো লাগে, গ্রাইন্ডিং মেশিন টেশিন ঢুকানো লাগে, সেক্ষেত্রে ভিতরে আমি আমার বাইরে থেকে ট্রান্সফর্মার বসাইতে হবে, আট লিকেজ সার্কিট ব্রেকার বসাইতে হবে, ফিউজ, কাট আউট টাট আউট যা আছে এগুলো যত ধরনের প্রোটেকশন আছে সব দিতে হবে। তারপর হচ্ছে লম্বা তার দিয়ে ভিতরে আমার প্রবেশ করাইতে হবে। ভিতরে আমি এই জেনারেটর মেশিন, তারপর হচ্ছে ট্রান্সফর্মার, এগুলো আমি কনফাইন্ড স্পেসের ভিতরে ঢুকাইতে পারবো না, এগুলো থাকবে কনফাইন্ড স্পেসের বাইরে। কনফাইন্ড স্পেসে ঢুকবে শুধু টুলস আর তার, আর কিছু ঢুকবে না। আর যত ধরনের সেফটি প্রোটেকশন ডিভাইস আছে সব কিছু আমাকে ইনশিওর করতে হবে। তারপর ঢোকা বের হওয়ার জন্য আমার প্রপার এক্সেস থাকতে হবে, এই জন্য আমার ল্যাডার ব্যবহার করা যেতে পারে, স্ক্যাফোল্ডিং ব্যবহার করা যেতে পারে, যাতে আমার ঢোকা বের হওয়ার সময় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। যেহেতু কনফাইন্ড স্পেসে ঢোকা বের হওয়া কি একটু ডিফিকাল্ট, এটা ঢুকতে গিয়ে বের হইতে গিয়ে অনেক সময় মানুষ অ্যাক্সিডেন্ট করে। তাহলে এটাও আমার মাথায় রাখতে হবে, অনুযায়ী ব্যবস্থা করতে হবে। কয়জন মানুষ ঢুকলো, কয়জন মানুষ বের হইলো, এই জিনিসগুলো আমার ইনচিক করে রাখতে হবে। আনঅথরাইজ কেউ যাতে কনফাইন্ড স্পেসে না ঢুকে এটা আমার স্ট্রংলি মনিটরিং করতে হবে। পারমিট ইনশিওর করতে হবে। আহ সেক্ষেত্রে পারমিট ইনশিওর করা মানে কি, আমার ওখানে এয়ার কোয়ালিটি ঠিক আছে কিনা, অক্সিজেন লেভেল ঠিক আছে কিনা। অক্সিজেন লেভেল যদি ঠিক না থাকে, যদি কোনো টক্সিক কোনো কিছু থাকে সেক্ষেত্রে এসকাবা দেওয়া হয়েছে কিনা, ফ্লেমেবল কোনো কিছু আছে কিনা, হট ওয়ার্ক করা হবে কিনা। হট ওয়ার্ক করা হলে আমার ভিতরে যদি ফ্লেমেবল কোনো কিছু থাকে এটা পারমিসিবল এক্সপোজার লিমিটের ভিতরে আছে কিনা, বা লোয়ার এক্সপ্লোসিভ লোয়ার এক্সপ্লোসিভ লিমিটের ভিতরে আছে কিনা, এই জিনিসগুলো আমাকে নিশ্চিত করতে হবে। ঠিক আছে, তারপর কি আমি পারমিট দিতে পারবো, তার মানে আমি পারমিট দিছি মানে কি আমার ওখানে কাজ করার জন্য উপযোগী আছে, এটা আমি নিশ্চিত করলাম। তাহলে আমি পারমিটে সিগনেচার করা মানে কিন্তু অনেক বড় ব্যাপার, আমি কিন্তু এটা পারমিশন দিছি যে ওখানে কাজ করা যাবে। এখন কাজ করা যাবে কিনা এটা আগে আমাকে মনিটরিং করতে হবে, তারপর গিয়ে আমি বলতে পারি যে এখানে কাজ করা যাবে কি। তারপর ভিতরে গিয়ে কেউ অ্যাক্সিডেন্ট হলো, অজ্ঞান হয়ে গেল, তখন কি করব, তাকে রেস্কিউ করতে হবে। তাই রেস্কিউ করার জন্য ট্রাইপড থাকা, তারপর হচ্ছে হার্নেস থাকা, লাইফলাইন থাকা, হ্যান্ড গ্লোভস, রেস্কিউ টিম, এই জিনিসগুলো সব অ্যাভেলেবেল আছে কিনা এইগুলো আমাকে নিশ্চিত করতে হবে। যেমন এই যে ট্রাইপড দিয়ে কি করে দেয়, ট্রাইপডের সাথে উনি লাইফলাইন দিয়ে ফুল বডি হার্নেস
কানেক্ট করা ছিল, যার কারণে ওনাকে বাইরে থেকে বের করে নিয়ে আসা গেছে। যদি বাইরে থেকে এভাবে বের করে নিয়ে আসা না যায়, তখন রেস্কিউ টিম গিয়ে ভিতর থেকে তাকে উদ্ধার করবে। উদ্ধার করার জন্য ওই যে এসকাবা বা হচ্ছে গ্যাস সিলিন্ডার সিলিন্ডার যা আছে সবকিছু নিয়ে রেস্কিউ টিম আগে থেকে রেডি থাকবে, যে আপনার ভিতরে ঢুকে বের করে নিয়ে আসবে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের রেস্কিউ সিস্টেমটাও থাকতে হবে। সামারি সামারি কি আছে, আমার পারমিট লাগবে। পারমিট দেওয়ার জন্য আমাকে হচ্ছে প্রপারলি মনিটরিং করতে হবে, গ্যাস টেস্টিং যা যা আছে করতে হবে, হ্যাজার্ডাস কোনো কিছু আছে কিনা, ভিতরে হচ্ছে ফ্লেমেবল কোন সাবস্টেন্স আছে কিনা এগুলো দেখতে হবে। ঢোকা বের হওয়ার জন্য প্রপার রাস্তা থাকতে হবে, ল্যাডার থাকতে হবে, তারপর হচ্ছে প্রপার সুপারভিশন করতে হবে। এই ব্যাপারগুলো আমার মোটামুটি দরকার হবে যখন আমি কনফাইন্ড স্পেসে কাজ করব। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনা কি নিয়ে, কনফাইন্ড স্পেস।